ভারত এত বড়, এত বৈচিত্র্যময় একটা দেশ কিভাবে এক হয়ে থাকে? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর সংসদ আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার এক অদ্ভুত সুন্দর ভারসাম্যের মধ্যে। চলুন আজকে আমরা সেই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, ২৮টা রাজ্য আর প্রায় ১৪০ কোটি মানুষ, এত বিশাল একটা দেশকে একসাথে চালানো সত্যি বলতে কি প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? কিন্তু ভারত ঠিক এই কাজটাই করে চলেছে, এবং বেশ সাফল্যের সাথেই। তো কিভাবে এটা সম্ভব হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। এই যে এত বড় একটা ধাঁধা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ ধরনের শাসন ব্যবস্থার ভেতরে। এমন একটা সিস্টেম যা একদিকে যেমন পুরো দেশকে একসাথে বেঁধে রাখে, তেমনি আবার প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব পরিচয়টাকেও সম্মান করে। আর এই সিস্টেমটার নামই হল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তো এই ব্যবস্থার একেবারে মূলে আছে ফেডারালিজম, বা যাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আচ্ছা, ব্যাপারটা সহজ করে বুঝতে হলে একটা বড় পরিবারের কথা ভাবুন, যেখানে ধরুন বাবা মা মানে কেন্দ্রীয় সরকার কিছু বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, আবার পরিবারের বাকি সদস্যরা মানে রাজ্যগুলো নিজেদের ছোটখাটো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাচ্ছে। মানে আসল কথা হলো, ক্ষমতাটা শুধু একজনের হাতে থাকছে না, কেন্দ্র আর রাজ্যের মধ্যে সুন্দরভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তবে একটা মজার ব্যাপার আছে, ভারত কিন্তু অন্য দেশগুলোর মতো একদম বইতে লেখা যুক্তরাষ্ট্রীয় মডেলটা মেনে চলে না। ভারতের পদ্ধতিটা একটু অন্যরকম, বেশ ইউনিক। চলুন দেখি ঠিক কিভাবে এটা আলাদা। এই যে দেখুন, একদিকে আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করা, আর অন্যদিকে আছে এককেন্দ্রিক ব্যবস্থা, যেখানে সব ক্ষমতা থাকে শুধু কেন্দ্রের হাতে। এখন ভারত কি করেছে? ভারত কিন্তু এই দুটোর কোনো একটাকে সরাসরি বেছে নেয়নি, বরং এই দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করেছে। আর এখানেই হলো আসল টুইস্ট। আমাদের সংবিধানে ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, মানে রাজ্যগুলোর একটা সংঘ। খেয়াল করে দেখুন, ফেডারেশন অফ স্টেটস কিন্তু বলা হয়নি। এর মানেটা কি? মানে হলো, কাগজে কলমে দেখতে ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় মনে হলেও বাস্তবে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর থেকে অনেকটাই বেশি শক্তিশালী। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা এটাকে বলেন কোয়াসি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো কেন এই ব্যবস্থাটা কেন্দ্রের দিকে একটু বেশি ঝুঁকে আছে? কয়েকটা কারণ দেখা যাক। প্রথমত, আমাদের একটা খুবই শক্তিশালী কেন্দ্র আছে, যার হাতে দেশে নিরাপত্তা, বিদেশ নীতির মতো সবচেয়ে জরুরি বিষয়গুলো থাকে। দ্বিতীয়ত, পুরো দেশের জন্য একটাই সংবিধান। তৃতীয়ত, আমাদের সবার জন্য একটাই নাগরিকত্ব, আমরা সবাই আগে ভারতীয়, তারপর অন্য কিছু। আর শেষে, রাজ্যসভাতেও কিন্তু সব রাজ্যের প্রতিনিধিত্ব সমান নয়, জনসংখ্যার ভিত্তিতে হয়। ফলে বড় রাজ্যগুলো স্বাভাবিকভাবেই একটু বেশি সুবিধা পায়। আচ্ছা, এই যে এত জটিল একটা সিস্টেম, এর একেবারে হার্ট বা কেন্দ্রে কি আছে? আছে আমাদের সংসদ আর তার দুটো কক্ষ। আর এই দুটো কক্ষ মিলেই কিন্তু ওই ভারসাম্য রক্ষার কঠিন কাজটা করে। তাহলে চলুন এবার সংসদের এই দুটো কক্ষকে একটু কাছ থেকে দেখি, লোকসভা আর রাজ্যসভা। লোকসভা হল সোজা কথায় সাধারণ মানুষের আওয়াজ। আমরা সরাসরি ভোট দিয়ে এদের ৫ বছরের জন্য পাঠাই। অন্যদিকে রাজ্যসভা হল রাজ্যগুলোর প্রতিনিধি। রাজ্যের বিধায়করা এদের নির্বাচন করেন। লোকসভার মেয়াদ ৫ বছর, কিন্তু রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, এটা কখনো ভেঙে যায় না। এর সদস্যদের মেয়াদ হয় ৬ বছর। এখানেই কিন্তু সিস্টেমের আসল মজাটা লুকিয়ে আছে। এই যে ভারসাম্য বা ব্যালেন্সের কথা বলছি, সেটা আসলে আসে কোথা থেকে? আসে এই দুটো কক্ষের আলাদা আলাদা আর বিশেষ কিছু ক্ষমতা থেকে। কারোর ক্ষমতা কম নয়, কিন্তু দুজনের কাজের ধরন একেবারে আলাদা। এবার আসা যাক লোকসভার কথায়, মানে জনগণের শক্তির কথায়। এদের হাতে কিন্তু কয়েকটা মারাত্মক ক্ষমতা আছে। প্রথমটা হলো অনাস্থা প্রস্তাব, মানে লোকসভা যদি চায় তাহলে পুরো সরকারকে এক ঝটকায় ফেলে দিতে পারে। দ্বিতীয়টা হলো অর্থ বিল বা মানি বিল। দেশের টাকা পয়সার সমস্ত ব্যাপার, মানে বাজেট থেকে শুরু করে ট্যাক্স, এই সংক্রান্ত সব আইন কেবল লোকসভাতেই শুরু হতে পারে। আর সবশেষে, যদি কোনো বিল নিয়ে দুটো হাউসের মধ্যে গণ্ডগোল হয়, তখন জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশনে কি হয়? লোকসভার সদস্য সংখ্যা অনেক বেশি হওয়ায় শেষ পর্যন্ত তাদের কথাই থেকে যায়। তাহলে কি রাজ্যসভার কোনো ক্ষমতাই নেই? একদমই না।
রাজ্যসভার ক্ষমতাগুলো হয়তো অন্যরকম, কিন্তু একটুও কম গুরুত্বপূর্ণ নয়। এর প্রধান কাজই হল রাজ্যগুলোর স্বার্থ রক্ষা করা। যেমন ধরুন, খুব বিশেষ পরিস্থিতিতে রাজ্যসভা চাইলে কেন্দ্রকে রাজ্যের কোনো বিষয়ে আইন তৈরির অনুমতি দিতে পারে। আর এর সবচেয়ে বড় শক্তি হল এর স্থায়িত্ব। লোকসভা তো ভেঙে যেতে পারে, কিন্তু রাজ্যসভা যেহেতু একটা পার্মানেন্ট বডি, তাই দেশের শাসন ব্যবস্থায় একটা ধারাবাহিকতা সবসময় বজায় থাকে। তো একটা সাধারণ আইন কিভাবে পাশ হয়? প্রক্রিয়াটা বেশ সোজা। বিলটা যে কোনো হাউজে, মানে লোকসভা বা রাজ্যসভা, যে কোনো জায়গায় আনা যেতে পারে। আইন হতে গেলে দুটো হাউজেরই সম্মতি লাগবে। যদি মতের মিল না হয় তাহলে কি হবে? তখন একটা জয়েন্ট সেশন ডেকে মতবিরোধ মেটানোর চেষ্টা করা হয়। আর সবশেষে রাষ্ট্রপতি সই পেলেই বিলটা পুরোপুরি আইনে পরিণত হয়ে যায়। কিন্তু যখনই মানি বিল বা অর্থ বিলের কথা আসে, পুরো খেলা ঘুরে যায়। এই বিলটা শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়। রাজ্যসভার কাছে এটা পাঠানো হয় ঠিকই, কিন্তু তাদের হাত পা কার্যত বাঁধা। তারা এটাকে আটকাতে পারে না, বদলাতেও পারে না। শুধু 14 দিনের মধ্যে কিছু পরামর্শ দিতে পারে, আর সেই পরামর্শ লোকসভা মানতেও পারে, আবার নাও মানতে পারে। মানে সোজা কথায় দেশের টাকার থলির চাবিকাঠিটা কিন্তু পুরোপুরি লোকসভার হাতে। তাহলে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখলে কি দাঁড়াচ্ছে একটা অসাধারণ ব্যালেন্সিং অ্যাক্ট, এক দারুণ ভারসাম্য রক্ষার কৌশল, যা ভারতের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশকে এক সুতায় বেঁধে রেখেছে। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তাই না? একদিকে লোকসভা, যা নিশ্চিত করে যে জনগণের কথা শোনা হচ্ছে, আর অন্যদিকে রাজ্যসভা, যা আঞ্চলিক স্বার্থ রক্ষা করে আর আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও মজবুত করে। আসলে একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আসলে এ পুরো ব্যবস্থাটা ডিজাইনই করা হয়েছে একটা লক্ষ্য নিয়ে, সাধারণ মানুষের সরাসরি ইচ্ছার সাথে রাজ্যগুলোর সম্মিলিত কণ্ঠস্বরের একটা মেলবন্ধন ঘটানো। আর এটাই হয়তো ভারতকে এক রাখার আসল মন্ত্র। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ৭৫ বছরেরও বেশি পুরনো এই ব্যবস্থাটা কি একবিংশ শতাব্দীর নতুন নতুন চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে পারবে? মানে ধরুন, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন বা বিশ্বায়নের মতো বিষয়গুলোর সাথে কি এটা নিজেকে মানিয়ে নিতে পারবে? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন, যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।